আমি প্রথমেই যারা উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে কথা বলার আগে আমি একটু আমার অনুভূতি ব্যক্ত করি। প্রথমে আমি বলেছিলাম না যে আমার খুব হিংসা লাগে যে কলের পাইপের যেমন বড় করা যায় ছোট করা যায়, জীবনের বয়সকে যদি ছোট করা যেত তা আপনাদের সাইড থেকে বলতাম আর স্যারকে বলতাম স্যার আপনি লেকচার দেন আমি শুনি, কিন্তু আজকে আমার কিন্তু সেই সুযোগটা নাই। এই জন্যই বলেছিলাম হিংসা হচ্ছে। হ্যাঁ, আপনারা আপনাদের যাত্রাটা খুব এমন একটা সময় উদ্যোক্তা হওয়া, সেটা আমি ছোট করে বিশ্লেষণ করব। প্রথমেই আমি একটু আপনাদের সামনে ছোট্ট একটা গল্প করি। এটা ফান ধরতে পারেন, এর মধ্যেও কিন্তু বিষয় আছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে ইডেন কলেজে একটা মাত্র ছাত্রকে তার নাম বলতে পারেন? হ্যাঁ, ইডেন কলেজের একটা মাত্র ছাত্র কে বলতে পারেন? সে একটা মাত্র ছাত্র আমি। এখন প্রশ্ন করবেন কেমনি? এর একটা গল্প আছে, আমি আপনাদেরকে বলার আগে মজার কাহিনীটা বলি। আমরা উদ্যোক্তা হওয়ার প্রথমে যখন ছাত্র অবস্থায় যশোর এমএম কলেজে পড়ি, আমাদের দুই বন্ধু মিলে প্ল্যান করলাম যে আমাদেরকে কিছু করতে হবে। স্টুডেন্ট মানুষ, কিন্তু স্বপ্ন কিন্তু একটা আছে যে কিছু করতে হবে। আমরা যখন বিকালে বাইরে বসে থাকতাম, এক নন বেঙ্গলি লোক আমাদের সামনে দিয়ে প্রতিদিন যাইতে একটা ব্যাগ হাতে করে। আমরা দেখতাম প্রতিদিন যায় আবার আসে। একদিন তাকে আমরা দেখে একটা ঘরের মধ্যে বসালাম যে বেটা কি করে, তুমি কি করো? তো বললো ভাই আমি মশার কয়েল তৈরি করি আর গুল তৈরি করি, এইটা বাজারে দিয়েছি। আমাদের একটা মাথায় ঢুকলে আরে ভালো জিনিস। ওই লোকে আমরা খুব প্রেশার করলাম, বাবা তুমি যা করো তা আমাদেরকে শিখাইতে হবে। মোটেই শিখাতে চাই না। তো যথারীতি তার সাথে কথা হলো, সে কিছু তথ্য দিল। আমরা ঢাকায় গেলাম। বিষয়টা বলছি, আমি ঢাকায় গিয়ে একটা মশার কয়েল বানানোর মেশিন আমরা কোনো রকমের কেনার জন্যে আপনার পুঁজি জোগাড় করলাম। ছাত্র অবস্থায় পরিবারের অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, কিন্তু আমাদের কিন্তু একটা লক্ষ্য, একটা ভিশন ছিল, একটা টার্গেট ছিল। কোনো রকমের পুঁজি জোগাড় করে মেশিন কিনতে গেলাম। মেশিন কিনতে গিয়ে ঢাকার মিরপুর 12 নম্বরে রাস্তার ধারে সকালবেলা আমরা রাস্তা করতেছি। রাস্তা করলে আমাদের অনেক দিনের স্কুল লাইফের এক বান্ধবী ওই রোড দিয়ে যাচ্ছে। এখন আমি আর আমার বন্ধু যখন নাস্তা করছি, ওরা দূর থেকে আসছে, দেখে আমার ওই বন্ধু বললো যে ঢাকায় কি জন্য এসে বলা যাবে না, বলবি ঢাকায় ভর্তি হয়েছি। ভালো কথা। এখন কাছে আসার পরে যে হাই কেমন আছো? আমি দোষ খুব ভালো আছি। কী করো তোমরা? আমি দোষ ঢাকায় ভর্তি হয়েছি। কোথায় ভর্তি হয়েছে? মাথায় তো নাই, আবেগ ইডেন কলেজে। আমার এক বন্ধু বলে বল ঢাকা কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ। বিষয়টা মানে কেন বলছে বিষয়টা, এটা হচ্ছে ওই যে একটা স্বপ্ন, ওই যে একটা ইচ্ছা, ওর মধ্যে ওর গভীরে এত প্রবেশ করেছি যে কথাটা বলার সময় আমার মাথায় আর নাই যে ইডেন কলেজ কি ঢাকা কলেজ। এই বিষয়টা কিন্তু আপনাদের বলতেছে। বিষয়টা হচ্ছে যে লক্ষ্য, স্বপ্ন, আমার সমস্ত বুদ্ধি চিন্তা ওই মেশিনের প্রতি তখন কাজ করছে, অন্য কোনো চিন্তা কাজ করছে না। এটাই কিন্তু যারা উদ্যোক্তা হবেন আমি তাদেরকে বোঝাবার জন্য বলছি। বিষয়টা হচ্ছে যারা উদ্যোক্তা হতে চান, আমার মনে হয় যে আপনাদের যে সময়, পৃথিবীর সবচেয়ে ভালো সময় কিন্তু আপনাদের এই উদ্যোক্তা হওয়ার। ধরেন যারা স্বপ্ন দেখেন, এদের মধ্যে কিন্তু কিছু কিন্তু কমপ্লিকেশন আছে, ইচ্ছা অনিচ্ছা আছে। আমি যদি ধরে নিই যে আমার নাম ফাইন, আমার প্রেমিকার নাম নীলা, ধরেন ওই জায়গায় বসে আছে, স্বাভাবিক। স্কুলের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের
বাস্তব কথা, এখানে হাসির লজ্জার বেঁচেছে না, বাস্তব কথা বলছি। তাহলে ওখানে বসে আছে, নীলা আমাকে প্রশ্ন করছে যে ঠিক আছে লেখাপড়া তো শেষ হলো, তুমি কি করবা? আমি বললাম যে আমি হয়তো উদ্যোক্তা হব। নীলা বলতেছে না, সরকারি চাকরি পেতে হবে। আর আমি বলছি তুমি কি করবা? আচ্ছা আমি জব করব। ঠিক এই প্রশ্ন কিন্তু আমার সামনে যারা বসে আছে তাদের মধ্যে অনেকে হয়তো তো বলছে না, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই, জীবনের লেখাপড়ার শেষ পর্যায়ে এসে যখন পরবর্তী জীবনের কর্মপন্থাকে ঠিক করা হয়, সেটা হচ্ছে হয় উদ্যোক্তা নাই চাকরি। এই দুইটা বিকল্প কিন্তু কিছু নেই। কিন্তু যারা উদ্যোক্তা হবেন শুধু তাদেরই বলি, আসলে এর জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, পাশাপাশি অনেক সুযোগ আছে। আমরা যখন লেখাপড়া করেছি হারিকেনে লেখাপড়া করেছি, আপনারা কিন্তু বিদ্যুতের আলোয় লেখাপড়া করছেন, বইও লাগছে না, যা কিছু পাচ্ছেন মোবাইলে। তথ্য প্রযুক্তির যুগে সারা বিশ্বটা কিন্তু আপনার হাতের মুঠায়। এমনকি প্রশ্ন জিজ্ঞেস করলে গুগলও আপনাকে বলে দিচ্ছে। আরও পরে এসছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে, তাই না? অতএব আপনাদের জার্নি আমাদের জার্নিটা কিন্তু অনেক কিন্তু ভ্যারি করে। আমাদের জার্নিটা অনেক কঠিন ছিল। আমাদের ছোটবেলায় পারিবারিক শাসন ছিল অত্যন্ত কঠিন, এখনো হয়তো আপনাদের আছে। আমরা বিকালে সিনেমা দেখতে যেতাম, মাগরিবের আগে বাড়ি আসতে হবে। এই পারিবারিক শাসনে কোনোদিন সিনেমার শেষ দৃশ্য দেখতে পারি না, কোনোদিন দেখতে পারি। ফেলতে বলে অন্য সিনেমার শেষ দৃশ্যকে আমরা বলতে পারবো না। পারিবারিক শাসনটা ছিল এইরকম। কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু ক্ষুদ্র হলেও আমরা একটি জায়গায় এসে আজকে যারা উদ্যোক্তা আপনারা যারা হবেন তাদের সামনে কথা বলতে পারছি। আসলে আমার জীবনে কিন্তু এটা সবচেয়ে বড় পাওয়া। আমি কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার সৌভাগ্য হয়নি, বাস্তবতা। কিন্তু আমার ফার্মে, আমার প্রতিষ্ঠানে অনেক বুয়েটের যারা মানে লেখাপড়া করছেন, আমার প্রায় 150 কর্মকর্তা কর্মচারী অনেকে আছেন, খুব উচ্চশিক্ষিত ইউনিভার্সিটি পড়ছেন। এটা কিন্তু আমার চরম পাওয়া। আর আমার সৌভাগ্য স্যারদের কাছে এখানে যারা আছেন কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমার মতন একজন ক্ষুদ্র মানুষকে উদ্যোক্তাদের জন্য কিছু বলার জন্য এখানে বলা হয়েছে, আসলে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা উদ্যোক্তা হবেন, কালকে দেখছিলাম যে বিষয়টা, সময়টা কঠিন, সময়টা সবচেয়ে কিন্তু বড় চ্যালেঞ্জ। আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা কিন্তু সেখান থেকে ইতিহাস শুরু করতে পারেন। যারা জন্মের পর থেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, পিতার অজস্র অর্থ সম্পদ নিয়ে পরবর্তী গতিশীল হয়েছে, তারা কিন্তু ধারাবাহিকতা গড়ে। আর যারা শূন্য হাতে তৈরি করে, জার্নি করে, তারা কিন্তু ইতিহাস তৈরি করে। এই বাস্তবতা। আর এই শূন্য হাতে যারা তৈরি করে তাদের মধ্যে দেখবেন পৃথিবীর অনেক সাকসেসফুল মানুষ আছে যাদের কিন্তু একাডেমিক শিক্ষা নাই, কিন্তু দক্ষতা আছে। এবং এই দক্ষতা এসছে দীর্ঘ পথ পেরিয়ে। দক্ষতার জন্য কিন্তু সাফল্য এসেছে। এবং সাফল্য কি জন্য এসছে? ব্যর্থতা থেকে। ব্যর্থতা না আসলে সাফল্য আসে না, আর দক্ষতা থেকে কিন্তু সাফল্য আসে। এই কথাটি মনে রাখতে হবে। আপনাদেরকে যারা উদ্যোক্তা হতে চান, প্রথমেই একটা স্বপ্ন দেখতে হবে এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। আমি একটু আগে কথা বলছিলাম আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আর আমাদের স্যারদের সাথে, যে আমার একটা ক্যারেক্টার আছে, জানেন সেটা কি? এটা হচ্ছে ধরেন কোনো বিয়ে বাড়ি আমরা অনুষ্ঠান শেষ করে গল্প করছি, পাশে একজন দাঁড়িয়ে ব্যবসার কথা বলছে, আমার একটা কান কিন্তু অটোমেটিক চলে যায় ব্যবসার ওখানে। আমার কিছু থাকে, এটা হচ্ছে কি ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি। সুতরাং আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্যটাকে আপনারা এখানে দেখছেন ফেসবুকে প্রায় আছে, পিঁপড়ার মতো। পিঁপড়ার কিন্তু একটা লক্ষ্য আছে, যত কঠিন হোক কিন্তু তার শেষ গন্তব্য সে যেতে পারে।
যদি আমি ধরে নিই এইটাই আপনাদের যারা আছেন এখানে আপনাদের উদ্যোক্তা হতে চান, বলা হবে যে এই ক্যাম্পাস থেকে দর্না ব্রিজ পর্যন্ত আপনাকে যেতে হবে 0.5 ঘন্টা টাইম। আপনি যদি যেতে পারেন তাহলে আপনি হিরো, আর যদি না যেতে পারেন তাহলে আপনি কিন্তু জিরো। এখন প্রশ্ন হচ্ছে আপনার এই যাওয়ার মধ্যে অনেকে আপনাকে ডিস্টার্ব করবে, ইট মারবে, গালি দিবে, বাজে কথা বলবে। আপনি ওই দিকে তাকাবেন না আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে গন্তব্যস্থলে যাবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার। আপনি যদি গন্তব্যস্থলে ঠিক মতো যেতে পারেন আপনি হিরো হন, যারা আপনার পাশে যারা ডিস্টার্ব করছে তারাই কিন্তু একসময় আপনাকেই কিন্তু পুরস্কৃত করবে, এটাই বাস্তবতা। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে যারা উদ্যোক্তা হতে চান তারা স্বপ্ন দেখেন। আপনাদের এই বিশ্ববিদ্যালয়ে আজকে যেটা বলেছিলাম, আমি অনেক কথা বলেছি, যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্যে সবচেয়ে সোনালী সূর্য এবং ভালো অপরচুনিটি অপেক্ষা করছে আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আপনারা যেন দেখতে যেতে পাচ্ছেন না, কথা হয় দেখা হয় না, চক্ষু পেলিয়ার মতো। আমি নিজে এই ইউনিভার্সিটির স্যারদের কাছে খুব কৃতজ্ঞ। আমি আমাদের যে আছে আমাদের যিনি BSRM এর আছেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আমি বলছিলাম যে আপনারা যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্যে বড় অ্যাসেট, বড় রিসোর্স, বড় কেমিস্ট, বড় বিজ্ঞানী আপনার এই ইউনিভার্সিটিতে আছে। যদি আপনারা তাদের সহযোগিতা নেন উদ্যোগ হিসাবে, আপনি একটু সাফল্যের চূড়ায় পৌঁছতে কিন্তু দেরি লাগবে না। এই বাস্তব সত্যটা আপনাকে মনে রাখতে হবে। আমি নিজে অনুভব করেছি, আমরা যে আগে আমরা একটা মানুষের কাছে কোনো তথ্য পেতে চাইতাম যদি ব্যবসার ব্যাপারে, এটা কিন্তু আসলে তথ্য দেয় না। স্যারও যখন বলেছে যে আমার কথা হচ্ছিল যে বিদেশে কোন জায়গায় গেছে একজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানী কিন্তু স্পেস দিতে চায় না, কিন্তু সেই জায়গাটাই কিন্তু আপনাদের এখানে বড় সুযোগ রয়ে গেছে। এই সুযোগগুলো যদি আপনারা কাজে লাগাতে পারেন আমার মনে হয় সেই জায়গাটাতে আপনারা পৌঁছে দিতে পারবেন। আপনারা দেখবেন যে যেটা বলেছিলাম যে অনেক সাকসেসফুল মানুষ দক্ষতার জন্য চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। আপনি জানেন যে আমাদের এই অঞ্চলে আকিজ সাহেবের নাম শুনেছেন না? আকিজ সাহেব কিন্তু একাডেমিক শিক্ষায় শিক্ষিত ছিল না, মাত্র 17 টাকায় ব্যবসা শুরু করেছে। আজকে আকিজ সাহেব কিন্তু দক্ষিণাঞ্চলের 5 দশকের কিন্তু আপনার শিল্পের জন্য অবদান রেখে গেছে। আমরা স্যালুট করি আকিজ সাহেবকে। আপনি ইতিহাস পড়বেন, আপনারা ভারতের নির্মা কোম্পানির নাম শুনছেন, নির্মা সামান, নির্মা পাউডার। এই নির্মা হচ্ছে জানেন কার নাম? এক ভদ্রলোক, তিনি সাইকেলে করে ডিটারজেন্ট পাউডার বেচতেন বাড়ি বাড়ি, বাসায় বাসায় যে, খুব গরিব অবস্থা ছিল। ওনার মেয়ের নাম ছিল নির্মা। এই নির্মা কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা গেল। উনি কিন্তু মেয়ে মারা যাওয়ার পরে উনি ওই শক্তিতে রূপান্তরিত করে উনি কিন্তু তার ব্যবসায়িক জীবনের পুনর্গঠনের জন্য চেষ্টা করেছেন। বলেছি ব্যর্থতা এবং সাফল্য। মেয়ের মৃত্যুর কারণে যদি তিনি মনে করতেন ব্যর্থতা বা শোকে যদি বাড়ি বসে থাকতেন, তিনি কিন্তু আজকে থেকে আসতে পারতেন না। আজকে সেই মেয়ের নামে নির্মা কোম্পানি করে ভারতের বৃহত্তর 10 জন ধনকুবের মধ্যে তিনি একজন নির্মা কোম্পানি। মুকেশ আম্বানির নাম শুনেছেন? মুকেশ আম্বানি ভারতের রিলায়েন্সের, আপনারা পড়বেন। আমি বলেছি যে বাণিজ্যের মহারাজাগণ একটা বই আমাকে রিচার্ড ব্রানসনের লেখা বণিক বার্তাতে পেয়েছিলাম। এতে 200 বাণিজ্য মহারাজাগণের যারা বাণিজ্যের ওয়ার্ল্ড লিড করে তাদের জীবনী আছে। সবার জীবনে কিন্তু খুব কষ্টের দিয়ে শুরু হয়েছিল, সাকসেস কিন্তু একদিনে আসে না। মুকেশ আম্বানি এক জায়গায় লিখছে যে তার বাবা কোনো রকম নাম করা উচিত ছিলেন না। প্রথমে 1930-তে বোধহয় সম্ভবত এডেনে একটা পেট্রোল পাম্পে, এডেন বন্দরে ইয়েমেনে চাকরি করতেন। 100 টাকা না 60 টাকা বেতন পাইতেন। 10 মাসের বেতন নিয়ে ভারতে আসেন
রিলায়েন্স নাম একটা ছোট্ট কোম্পানি করেন, প্রথমেই ভারতের মাটি এক্সপোর্ট করেছিলেন বিদেশে। পর্যায়ক্রমে পরিশ্রম করতে 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 একটা পর্যায়ে আজকে রিলায়েন্স এমন জায়গায় বলছে যা তার ইচ্ছা শক্তি, যেটা আপনাদের বুঝতে চাই। একজন ভালো বৃহত্তর মানুষের কাছে, বড় লোকের কাছে আছে, মানে বিত্তশালী লোকের কাছে তার একটা প্রয়োজন। তিনি বলছেন যে আগামীকাল সকালবেলায় আসো, ভোরবেলা 7টার দিকে আসো। তার ইচ্ছা শক্তি এত প্রবল, তিনি রাত্রি গিয়ে রাত 2টার দিকে ওনার দরজার কাছে বসে আছেন, অলরেডি দরজার কাছে ঘুমিয়ে গেছেন। সকালবেলা ওই লোক যখন দরজা খুলছে, খোলার পরে দাম করে দেখে একটা লোক পড়ে গেছে। কী ব্যাপার? আরে বাবা তুমি, তোমাকে না সকালে আসতে বলেছি। স্যার আমার তো সকালে আসতে বলেছেন, দূরে আসতে হয়, এই জন্য রাত্রে এসেছি, আপনার দরজার কাছে ঘুমিয়ে গেছিলাম। এটা বলে ইচ্ছা শক্তি। যদি ইচ্ছা শক্তি থাকে, আজকে সেই রিলায়েন্স কিন্তু আজকে ভারতের ওই প্রথম 10 জন বিত্তশালীর মধ্যে একজন। আপনারা আমার ছোট্ট জীবনের একটাই বলি, আমরা বলি না নো নো না, আর আমি বলি নেক্সট অপরচুনিটি। আপনারা জানেন ছাত্ররা ভালো জানেন, নেক্সট অপরচুনিটি। আমার এক ক্ষুদ্র জীবনে আমার একটা খুব চ্যালেঞ্জ আছে, জানেন, আমি খুব না বলে কিছু নাই। সেটা হচ্ছে ধরেন পদ্মার এপারে আমার ওই যে রিপন অটো আছে, এখানে আমাদের যশোরের সবচেয়ে বড় মোটর পার্টস ব্যবসায়ী, যিনি আপনার স্পন্সর করেছেন। 2003 সালে ধরেন তখন রানার মোটর সাইকেল হচ্ছে পদ্মার এপারে, কিন্তু কোনো মোটর সাইকেল কিন্তু আমদানি করে নাই। আমি মোটর সাইকেলের মও চিনি না। আমার এক বন্ধুর সাথে কথা হলো, বললো ঠিক আছে চায়না থেকে মোটর সাইকেল আনলে বিক্রি হবে, ঠিক আছে তুমি আনলে আমি কিনবো। সাহস করে আমরা এলসি দিলাম, মোটর সাইকেল আসলো। আমার ওই বন্ধু কিন্তু নিলেন না। আমি কিন্তু নিজে তখন শরীর করে 2বার বিক্রি করলাম। তৃতীয়বার ব্যর্থতার কারণে, মানে বিষয়কে ক্রেডিটে দিতে হয়, এই জন্য বন্ধ করে দিলাম। এখানে মোরালিটি হচ্ছে যে সাহসটা, যশোরে একজন ব্যবসা করেন, বয়স্ক মানুষ, মানে পাকিস্তান পিওর থেকে, তিনি এসে আমার বলছেন তোর বুকটা খোল, আমি সাহস দেখবো তোর বুক চিরে। কী ব্যাপার? আমি 64 বছর ধরে ব্যবসা করি, আমি সাহস পাই না, তুই মোটর সাইকেল এই এত রিস্ক নিলে কেমন? তাহলে এটাই আমার মতো। এরকম অসংখ্য আছে যে আমরা বলছিলাম না যে মশার কয়েল করছিলাম। সবচেয়ে মজার ব্যাপার শোনেন, মশার কয়েল আমরা ছাত্র অবস্থায় করেছি, তখন গ্লোব কোম্পানি ছিল। একটা মশার কয়েল 9 ঘন্টা জ্বলতে হবে এবং মশা উড়ে যাবে। আমরা যখন তৈরি করলাম, মশা উড়ে যেত দূরের কথা, মশা থেকে উল্টো গোল করে আসে বসে, মহা মুশকিল। আমরা কেমিস্ট পাইলাম না, কোনো রকমে ওই নন বেঙ্গল একজন গেনে একে কেমিস্ট নিয়ে আমরা শুরু করলাম। একটা পর্যায়ে সারা রাত ধরে 5 জন কর্মচারী ছিল। কর্মচারী প্রতি সপ্তাহে আপনার হচ্ছে স্ট্রাইক করে কীভাবে বেতন বাড়াতে হবে। আমাদের তো পুঁজি নাই, বেকার মানুষ, স্টুডেন্ট অবস্থায় টিউশনি করি, মাঝে মাঝে 35 টাকা স্যালারি পাইতাম। তখনকার আবার শিক্ষকদের কিন্তু বাড়িতে খুব আদর করতো, খাওয়া টাওয়া দিতে আর কি। 35 টাকা বেতন ধরেন আপনার 80-81 সালে অনেক অনেক বিষয়। তা আমরা আপনার কর্মচারী শুধু চলে যায় 1 সপ্তাহ পর, মানে একদিন দেখা গেল যে কর্মচারী চলে গেছে মাল রেডি করে, এই মালটা তৈরি করার লোক নাই। আমরা 2 বন্ধু সারা রাত মাল তৈরি করলাম। সকালবেলা উঠে মার্কেটে যেতাম কিরমভাবে জানেন? সেটা হচ্ছে শ্যাম্পু করে, একটা ভালো জামা পরে, টাই করে, ব্রিফকে সাথে নিয়ে গিয়ে বলতাম যে আমি কোম্পানির মালিক না, আমি চাকরি করি, আমি রিপ্রেজেন্টেটিভ। আর আমি যদি বলি আমি কোম্পানির মালিক, তাহলে আমার কাছ থেকে কিনবে না। এটা হচ্ছে আমরা তখন এইভাবে মাল বিক্রি করতাম। একটা পর্যায়ে এসে পুঁজির অভাবে সেটা আর করতে পারেনি। কথাটা কেন বলছিলাম? আমাদের ব্যর্থতা আছে, অনেক অনেক ব্যর্থতা আছে। এই ব্যর্থতা করতে 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 কিন্তু আজকে এই পর্যন্ত আমাদেরকে আসা। সুতরাং ব্যর্থতা থাকবে, ব্যর্থতার মধ্যেও কিন্তু আপনার সফলতা খুঁজে নিতে হবে। আর আপনারা যারা আজকে বিশেষ করে উদ্যোক্তা হতে চান, আমি খুব স্পষ্ট বলবো, আপনারা কিন্তু খুব লাকি, আপনারা এত ভাগ্যবান, কারণ আপনাদের সামনে প্রযুক্তির ব্যবহার কিন্তু আপনাদের হাতের মুঠায়। আপনারা ইচ্ছে করলে আজকে শুরু করেন, আমি বিশ্বাস করি না বলে কিছু নাই। যেখানে যাবেন সেখানে ফার্স্ট হতে হবে এবং সেখানে কাজ করতে হবে, ধৈর্য রাখতে হবে, আর মাথার মধ্যে রাখতে হবে আইডিয়া। আমি এই আইডিয়া, আমার একটা দোষ, আমি বলছিলাম না যে
আমি ওই যে কোনো জায়গায় গেলে একটু চেষ্টা করি ফান, যদি ইয়ারকি মারি ফান করি সেখানেও ফার্স্ট হওয়ার চেষ্টা করি, কাজ করলে ওটা চেষ্টা করি। কারণ আমাদের এক খুব বয়স্ক মানুষ একদিন ডাকছে আমাদের বিজনেস আইডিয়ার মধ্যে 15-20 জনদের, যে তোমাদের আইডিয়া কী কী আছে বলো, বিজনেসের আইডিয়া একটু বলো, আইডিয়া শেয়ার করো, কত লাভ হয়। সবাই বলছে, 10-12 জন বিভিন্ন রকম বলছে। বলার পরে আমি দেখলাম যে এরা যা বলছে এদের মধ্যে আমাকে ফার্স্ট হতে হবে, সেটা সত্য মানে কাল্পনিক হোক। বিভিন্ন জনের বলার পর আমি বললাম হ্যাঁ আমি বলতে পারি, তবে শর্ত হচ্ছে আপনি রাগ করতে পারবেন না, তবে আমি যেটা বলবো সেটা সবচেয়ে বড় প্রফিটের ব্যবসা। তাহলে কী বলেন? আমি বলছি যে বলছি যে আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমার বাংলাদেশের যে অক্সিজেন আমরা নাকে নেই, এই অক্সিজেনের ডিলারটা আপনি আমার দিয়ে দেন। কী হবে? অক্সিজেনের ডিলারটা আমার দিয়ে দিলে আমি একটা করে মোবাইলের সিম কার্ড চিপস দিব, একটা মানুষ জনগণ 1000 টাকা করে ফ্ল্যাক্সি করবে, 1 বছরের পাবে, যেই শেষ হয়ে যাবে আবার ফ্ল্যাক্সি করতে হবে। তাহলে আমার কত টাকা, হাজার হাজার কোটি টাকা আসবে। শুনে আমার বললো যে এটা তো অকল্পনিক কথা। আমি বললাম অকল্পনিক হলেও আমার এর মধ্যে প্রথম হতে হবে, আর কত টাকা আপনি হিসেব করেন এই জায়গাটায় আর্ন হবে। বিষয়টা এইরকম, যদিও ফান, কিন্তু তার মধ্যে দিয়েও যেটা বলেছি সেটা হচ্ছে যে চেষ্টা থাকতে হবে। আপনার চেষ্টা আপনাকে কিন্তু আপনার জায়গায় পৌঁছে দেবে। আমাদের যেটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যেটা বললেন ইংলিশের কথা, আমি বাস্তবতার কথা বলছি। যারা বাইরে যাবেন, যারা সরকারি চাকরি করবেন, ইংলিশ তাদের জন্য ম্যান্ডেটরি, ভালোভাবে গণিত অন্য কিছু। কিন্তু যারা উদ্যোক্তা হবেন, খুব একটা ইংলিশ আপনার দরকার নেই। আমরা চায়নায়, কারণ আমার চায়নার সাথে ব্যবসা প্রায় 20-25 বছর ধরে। আজকে চায়নারা কি ডেভেলপ করছে, যারা উদ্যোক্তা তারা একটু চায়নার সম্বন্ধে হিসেব করবেন। আমরা অনেক সময় বলি যে আমাদেরকে এক লোক বলছিল, সারা পৃথিবীতে 500 কোটি লোক, 800 কোটি লোক, একটাই দোকান, নাম বলেন তো কি? চায়না। সেটা হচ্ছে এমন কোনো প্রোডাক্ট নেই পৃথিবীর, এমন কোনো সূর্যের আলো নেই যে দেশে পড়েনি যেখানে চায়নার মাল যায়নি। এই চায়নারা কিন্তু একটা সময়, আমি 95-এ যখন গেছি তখন কিন্তু ইংলিশ খুব একটা জানতো না, কোনো রকম মোটামুটি বুঝাইতে পারলে আমি মনে হয় কথা বলবো, ওরা মনে হয় বলতো একটা জোকার আসছে, ওরা ওদের চাইনিজ ভাষায় কথা বলতো। তা কোনো রকমের ধরেন আমাদের অনেক লোক নবাবপুরে, ঢাকার বা অনেক আছে ইংলিশ জানে না, কোনো রকমের সে যদি ইংলিশ বলতো তো ওরা মনে করতে বোধহয় বড় হাবার থেকে পড়ে আসছে ইংলিশ, এই আমাদের চায়নারা মনে করতো। খুব একটা ইংলিশ জানতো না। তারা কি ডেভেলপ করেনি? তারা ডেভেলপ করছে, কিন্তু আস্তে 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 করছে। তা এখানে হচ্ছে কি টোটাল চায়নার রিফর্মটা কিন্তু একটা ভিন্ন। তারা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা এখন তাদের পরবর্তী জেনারেশনরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেখার পরে ইংলিশে তারা এখন ইন্টারপ্রিটেশনে কাজ করতেছে, কিন্তু এখনও প্রায় 70-80% তারা ইংলিশ নলেজের বাইরে আছে, তারাও কিন্তু ডেভেলপমেন্ট করতেছে। তো সুতরাং আমার কাছে মনে হয়েছে যে যারা উদ্যোক্তা হতে চান তারা জার্নিটা শুরু করেন, এবং যে জার্নিটা শুরু করবেন আগে থেকে বলেছি যে আপনারা হয় যৌথভাবে নাই নিজস্বভাবে আপনারা শুরু করেন। আপনাদের এখানেই অনেক রিসোর্স আছে, আপনাদের শিক্ষকদের মাঝেই রিসোর্সগুলো আছে, আপনারা কাজে লাগান। আমি শুনেছি সেখানকে জাভেদ খানের সাথে স্যারের সাথে বসছিলাম, আপনাকে জানেন আপনাদের একজন যে আমাদের জাভেদ খান স্যার যে ইউরিয়া সার ন্যানো ইউরিয়া করছে, জানেন? আপনাদের কাছে খবর আছে? জানেন না? আপনারা জানেন কত বড় এর সার্থকতা যদি এর ভিতরে যান। যে সার যেটা তৈরি করতে পারেন যাতে 22,000 কোটি টাকা বছরের আমাদের রাজস্ব বেঁচে যাবে। আমার কৃষকের 2400 টাকার জায়গায় মাত্র 230 টাকায় তার সেই পার সার হবে। এইটার পিছনে কিন্তু উদ্যোক্তাদের ব্যবসা লুকিয়ে আছে, আবার এইটার পিছনে জাতীয় স্বার্থ কিন্তু লুকিয়ে আছে। যদিও এটা খুব বড় ধরনের প্রকল্প। পাশাপাশি যারা উদ্যোক্তা হতে চান আপনারা আমাদের স্যারদের সাথে কথা বলেন। যশোর চেম্বারের আমরা ক্ষুদ্র মানুষ, 24 ঘন্টা যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য কিন্তু আমরা লজিস্টিক সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই। আপনারা যারা উদ্যোক্তা হতে চান যে কোনো বিষয়ে লজিস্টিক সাপোর্ট আমরা দিতে চাই। আমরা দেখতে চাই যে আজকে এই জায়গা থেকে যারা বসে আছে
5 বছর পরে আমি দেখতে চাই যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বড় একটা শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, বড় একটা শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছে, না বলে কিছু নাই। আপনি জানেন যে আমার স্যার বললো যে 5 জন ছেলেকে উনি একটা শ্যাম্পু, আপনারা যে মাখেন না শ্যাম্পু, আমরা মাখি না, লরিয়াল শ্যাম্পুর স্ট্যান্ডার্ড একটা শ্যাম্পু কম্পোজিশন করে তৈরি করে দিচ্ছেন। তারা এখন অনলাইন প্ল্যাটফর্মে প্রতিদিন 25 লাখ টাকার শ্যাম্পু বেচে। চিন্তা করতে পারেন 25 লাখ টাকার শ্যাম্পু যদি তৈরি করতে পারে অন্তত প্রতিদিন 12 থেকে 13 লাখ টাকা লাভ করে। এটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। কোথার থেকে আসলো অভিজ্ঞতাটা? আপনার এই ইউনিভার্সিটির শিক্ষকের কাছ থেকে। সুতরাং আপনারা যারা উদ্যোক্তা হতে চান চিন্তা করেন, পৃথিবীতে না বলে কিছু নাই, অনেক জিনিস আছে, অনেক বিষয় আছে, একটু রিসার্চ করেন, স্বপ্ন দেখেন, ওর মধ্যে মাথা আপনারা অনুপ্রবেশ করান, একদিন সাফল্যের দ্বার গোড়ায় পৌঁছে যাবেন। ব্যর্থতা আসবে কিন্তু সাথে সাথে এর মধ্যে সার্থকতা থাকতে হবে। পরে আপনি দেখবেন যে আপনার প্রতিষ্ঠানে এই ইউনিভার্সিটির অনেক বড় বড় মানে স্টুডেন্ট তারা কিন্তু আপনার এখানে চাকরি করছে, অনেক জায়গার বুয়েটের ছাত্ররা আপনার এখানে চাকরি করছে। মানে আপনি উদ্যোক্তা হচ্ছেন, পাশাপাশি আপনি কিন্তু কর্মসংস্থানও করছেন। সুতরাং বিষয়টা শেষ কথা, সারমর্ম কথা এটা, সেটা হচ্ছে ইচ্ছা, শক্তি, লক্ষ্য এবং স্বপ্ন, এই 4টে যদি বাস্তবায়ন করতে পারেন পৃথিবীর কোনো শক্তিরে আমি বিশ্বাস করি আপনাদেরকে পিছিয়ে ফেলে নিয়ে যাবে। পিছনে আছে আপনাদের শিক্ষকরা, আর পিছনে আছে আমাদের মতন ক্ষুদ্র মানুষ যারা সবসময় আপনাদেরকে অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।